দেখছেন আশার বাংলাদেশ। আমরা কথা বলছিলাম বর্গা চাষীদের যে ঋণ প্রকল্প সুবিধার কথাটা আমরা দুজনের কাছে শুনছিলাম। ডক্টর বিরূপা গোপাল, আপনার কাছে যাই। উনি তো আমাদেরকে বললেন যে এটি ডিফারেন্টটা কোথায় আসলে। আমি আপনি চাই যে ম্যাক্রো ইম্প্যাক্টটা যদি জানতে চাই যে এই আমাদের যে ঋণ সুবিধা কিংবা ঋণ প্রকল্প এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের ইকোনমিতে কী ধরনের, কি এটা নেসেসিটি কতটুকু এবং কী ধরনের ইম্প্যাক্ট এটার আছে? ধন্যবাদ। যেটি হচ্ছে যে প্রথমত এটি একটি বাংলাদেশ ব্যাংকের এটি একটা ইনোভেশন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে লিডারশিপ সেটা থেকে দেখা হচ্ছে যে কিভাবে আমরা ক্ষমতায়ন করে দরিদ্রের ক্ষমতায়ন, এটা শুধু নারীর ক্ষমতায়ন নয়, দরিদ্রের ক্ষমতায়ন করে একটা অর্থনীতির মধ্যে একটা মূল লক্ষ্য কি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের নিয়োগ বৃদ্ধি এবং প্রবৃদ্ধি, জাতীয় প্রবৃদ্ধি। তো নিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে কৃষি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগদাতা। তো কৃষির মধ্যে যত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, তার সাপোর্ট হচ্ছে, তাকে সমর্থন দেওয়া হচ্ছে, এটা আমাদের নিয়োগ বাড়াচ্ছে। আর বর্গা চাষিরা হচ্ছে এই যে কৃষি ক্ষেত্রের যে সমস্ত হাউসহোল্ডগুলো ছিল ফার্ম, এর প্রায় 45% দেখা যাচ্ছে। তো এই শ্রেণীটা অবহেলিত ছিল। এই শ্রেণীটাকে যদি আমরা ক্ষমতাবান করি বা এর ক্ষমতায় ব্যবহার করি, তাহলে একদিকে যেরকম নিয়োগ বৃদ্ধি হয়, আরেকদিকে আমাদের এই যে প্রবৃদ্ধি আছে, গত 12 বছরে আমাদের প্রবৃদ্ধি, গড় প্রবৃদ্ধি 6.14 ভাগ। এটি কম কথা নয়, গত 12 বছর ধরে আমরা এটি রক্ষা করে যাচ্ছি। এই প্রবৃদ্ধির ভেতরে কি রয়েছে? এই প্রবৃদ্ধিটা ইনক্লুসিভ, এটা অন্তর্ভুক্তিমূলক। এবং এই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি যদি আমরা না করতে পারি, যদি প্রবৃদ্ধিটা মাত্র কয়েকজন মানুষ থেকে আসে বা মাত্র একটা সেক্টর থেকে আসে, সার্ভিস সেক্টর থেকে আসে বা ইন্ডাস্ট্রি থেকে আসে, তাহলে এটা টিকবে না, এটা সাস্টেনেবল হয় না। তো এই বড় অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি, তাহলে বর্গা চাষীদের ক্ষমতায়ন, একই সাথে গ্রিন ব্যাংকিং, একই সাথে ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষমতায়ন, এই সবগুলো একই পর্যায়ে ভুক্ত পড়ছে আর কি। তো আমরা ম্যাক্রো অ্যাঙ্গেল থেকে দেখলে এটার একটা ব্যাপার থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে যে ভোগ, আমাদের অর্থনীতির শতকরা 80% হচ্ছে ভোগ, যেটি অর্থনীতির আয়কে তুলে ধরে। তো আমরা যদি এই বর্গা চাষীদেরকে ঋণ দেই, এদেরকে ক্ষমতায়ন করি, এরা এই ঋণের দেখা যাচ্ছে যে 50% কৃষি খাতে ব্যবহার করে আর 50% হাঁস মুরগি পালন বা অন্যান্য কিছু জীবিকা আয়ের পেছনে ব্যবহার করে। তাতে তাদের আয় বাড়ে, আয় বাড়লে তাদের ভোগ বাড়ে, ভোগ যদি বাড়ে সেটা আবার জাতীয় প্রবৃদ্ধিতে সঞ্চিত হয়। তারপর এই যে একটা বিনিয়োগ, তারা যে বিনিয়োগ করছে এটার মধ্যে হয়। আরেকটি বিষয় হচ্ছে মনস্তাত্ত্বিক, এটা অর্থনীতিবিদের বলার কথা নয়, যেটি হচ্ছে যখন একজন বর্গা চাষি এরকম জানে যে একটা রাষ্ট্র তার জন্য যত্ন নিচ্ছে, তখন তারা কিন্তু এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে তার মানসিকতাটা উন্নত হয়। যেটাকে আমরা বলি যে যখন আমরা সার্ভে করি কনজিউমার কনফিডেন্স, তখন কিন্তু সে কনজিউমার কনফিডেন্সে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে। আর সে যদি অবহেলিত থাকে, যেটা হাশমি ভাই বলেছেন যে তারা অবহেলিত ছিল এতদিন, তো অবহেলিত থাকলে তো তারা আমার মানে কনজিউমার কনফিডেন্স বাড়াচ্ছে না, তারা সবাই অংশগ্রহণে আসছে, সবাইকে শরিক করে যে প্রবৃদ্ধির দিকে যাচ্ছে, এটি হচ্ছে এটার ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমাদের যে শ্রেণীটা ভালনারেবল, মানে আমরা অরক্ষণীয় যে সমাজটা থাকে, সেই সমাজটার কথা খুব কম ভাবে। যদি আমরা পলিসি লেভেলে সেটা নিয়ে ভাবতে পারি এবং তাদের ক্ষমতাগুলি যুক্ত করতে পারি, তাহলে অর্থনীতির একটা ব্যালেন্স গ্রোথ হয়। আপনারা শুনলে খুব খুশি হবেন যে বাংলাদেশের শিল্প, সেবা এবং কৃষি, তিনটি বড় বড় খাত, এই তিনটি খাতেরই প্রবৃদ্ধি যদি আমরা প্রবণতা রেখাগুলি দেখি, এক তালে এগিয়ে যাচ্ছে, এক তালে। যেটি ভারতের প্রবৃদ্ধি আমাদের চেয়ে বেশি, কিন্তু ভারতেরও সেটি এক তালে এগিয়ে যাচ্ছে না। এটিকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবং এটি পলিসি লেভেলে যদি আমরা কাজ না করতাম এটি কিন্তু হতো না। তো এই অ্যাঙ্গেল থেকে আমি বর্গা চাষীদের ক্ষমতায়ন বা নারীর ক্ষমতায়ন বা অরক্ষণীয় শ্রেণীর ক্ষমতায়নকে আমি নিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে দেখি, প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখি, ভোগ বৃদ্ধির ক্ষেত্রে দেখি, বিনিয়োগের ক্ষেত্রে দেখি। এবং তার জন্য যদি আমরা রাষ্ট্রীয় কাঠামো সৃষ্টি করে দিতে পারি, তাহলে আমরা এটি আমাদের প্রবৃদ্ধিকে, শুধু প্রবৃদ্ধি আনাই বড় কথা নয়, প্রবৃদ্ধিকে ধরে রাখার যে ব্যাপারটা থাকে সেটা আমরা কাজ করতে পারি। এক্ষেত্রে কি বাণিজ্যিক ব্যাংকগুলিকে এর সঙ্গে আপনারা সম্পৃক্ত করার কথা কোনো চিন্তা করছেন, কিংবা এটা আসলে বাস্তবসম্মত কিনা? ব্র্যাক তো একটা মডেল করেছে, ব্র্যাকের মডেলের সাকসেসগুলো স্টাডি করা হচ্ছে। এটা যদি স্টাডি করা যায়, তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমরা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর নেটওয়ার্ক
অত্যন্ত বিস্তৃত। বেশি, অনেক বিস্তৃত। সেটিও আমাদের ভবিষ্যতের মধ্যে পরিকল্পনার মধ্যে রয়েছে। আমরা যেটি ইন্স্যুরেন্সের কথা বলছিলেন, অধ্যাপক হাশমি বলছিলেন ইন্স্যুরেন্সের বিষয়টি বলছিলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, সেই বিষয়টি কি আপনাদের গবেষণার ফাইন্ডিংস আছে কিনা? হ্যাঁ, মানে যেটা আমরা মানে আগে আলোচনা করেছি, বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে ক্রপ বেসড যেই ফার্মিংগুলো করছে তার ভিতরে রাইসে ইউজুয়ালি সরকারের স্টেবিলাইজেশন পলিসি আছে, প্রকিউরমেন্ট পলিসি আছে। তো রাইস খুব বেশি রাইসের দামের ক্ষেত্রে কৃষকরা খুব বেশি বঞ্চিত হয় না, কিন্তু নন রাইস যে ক্রপগুলো করে স্পেশালি ভেজিটেবলস, আলুর কথা বলেন, টমেটো, এ ধরনের পেরিশেবল যে ভেজিটেবলসগুলো করছে আর কি। তো এগুলো আমরা মানে আমাদের যে সার্ভে পিরিয়ড গত 2012 থেকে 2014 এই 3 বছরের সময়টা আমরা ক্রস করেছি, এবং এই সময়ের ভিতরে দেখছি যে এই ইনভেস্টমেন্টটা নন ক্রপ রাইসে বেড়েছে, কিন্তু রিটার্নটা রাইসের মতো করে বাড়েনি, এবং এটাই আমরা যে মার্কেট মেকানিজমটা ঠিকভাবে কাজ করেনি ওই সময়গুলোতে। আমরা এখানে পলিটিক্যাল যেই অস্থিরতাটা আমরা দেখেছি সেটাও মারাত্মকভাবে হ্যাম্পার করেছে। সো এটা অবশ্যই এবং অত্যন্ত প্রয়োজন যে হ্যাঁ এই কৃষকরা যখন আপনার এই ভেজিটেবলস প্রডিউস করছে সেটা যাতে সঠিকভাবে দাম পেতে পারে। এখন শুধু ঘূর্ণিঝড় বা রেইনফল এগুলার কথা চিন্তা করলেই হবে না, এই যে পলিটিক্যাল ক্রাইসিস যদি চলতে থাকে তো সেটাকেও অ্যাড্রেস করা, এটাও এক ধরনের বিপর্যয় আর কি। তো এই সবগুলো ইস্যুকে একসাথে করে সর্ট অফ ইন্স্যুরেন্স প্রফেসর হাশিমি যেটা বলেছেন সেটা অত্যন্ত জরুরি। বাট এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সে হু উইল পে দ্য প্রিমিয়াম, এবং এই যে লস শেয়ারিং বা রিস্ক ফাইন্যান্সিং সেটা কিভাবে করবে। যে আমরা যতটুকু জানি যে সাধারণ বীমার মাধ্যমে কিছু কার্যক্রম শুরু হয়েছিল, এবং রিসেন্টলি হয়তো এডিবি কিছু কাজ করছে আমরা জানি, কিন্তু এগুলি আসলে যথেষ্ট পরিমাণ এক্সপেরিমেন্ট হওয়া দরকার। তো হাশিমি সেটা বলেছেন, তো আমরা ভবিষ্যতে সেই কাজগুলা হাতে নেব। পরিকল্পনা আছে আপনাদের। আমরা আবারও ফিডব্যাকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।